ব্যাংকার বন্ধুরা আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ আইবিবির যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা 98তম পরীক্ষার আজকে রিস্ক ম্যানেজমেন্ট যে সাবজেক্ট সেটি নিয়ে আমরা রিস্ক ম্যানেজমেন্টের ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে কথা বলবো। সবাইকে ব্যাংকার্স লার্নিং ক্লাবে আবারও স্বাগত জানাচ্ছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটন ক্লিক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পেয়ে যান। আমরা আজকে কথা বলবো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে। 96তম ডিপ্লোমা পরীক্ষায় আপনারা যারা প্রশ্ন দেখেছেন তারা দেখবেন যে 7 নাম্বার একটি কোশ্চেন এসেছিল ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে। আমরা যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, রিস্ক ম্যানেজমেন্ট যে টপিকস যে সাবজেক্ট, এখানে একটা বড় অংশ কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং। 97তম ডিপ্লোমা পরীক্ষায় কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে কোনো প্রশ্ন আসেনি, সেই হিসাবে 96 পরে এক বছর গ্যাপ দিয়ে 98তমে এটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তা আমরা ট্রেড বেস মানি লন্ডারিং কি এবং এটা কিভাবে অ্যাসেস করা হয়, আর আমরা একটা কেস স্টাডি দেখব যেটা আমাদের 96তম পরীক্ষায় এসেছিল। পরবর্তীতে আরেকটি আমি ভিডিও আপলোড করব, সেখানে আরও কয়েকটি কেস স্টাডি থাকবে। তো আমরা প্রথমেই আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে ট্রেড বেস মানি লন্ডারিং কি। আপনারা এই সংজ্ঞাগুলো অনেক জায়গায় পাবেন, আপনি গুগলে সার্চ করলে পাবেন বা বিভিন্ন আপনার রিডিং ম্যাটেরিয়ালসে আইবিবির যে বই আছে সেখানেও হয়তো পাবেন। তো এর মধ্যে আমি কয়েকটি সংজ্ঞা নিয়ে এসেছি, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেই সংজ্ঞাটি আপনারা পরীক্ষার খাতায় লিখবেন। প্রথমে হচ্ছে দ্য এফএটিএফ, যেটা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এদের একটি সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এফএটিএফ ডিফাইন ট্রেড বেস মানি লন্ডারিং এজ এ প্রসেস অফ disguising the proceeds of crime and moving value through the use of the trade transaction in an attempt to legitimize their illicit origins। সেটা হচ্ছে যে কোনো একটা অপরাধের প্রেক্ষিতে কোনো একটা ক্রাইম বা একটা অপরাধের এগেইনস্টে যে অর্থের এখানে আগমন ঘটে, যে অর্থ উৎপাদন হয়, যে অর্থটা চলে আসে, সেটাকে ট্রেড ট্রানজেকশনে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা ট্রেড ট্রানজেকশন বিজনেসের সাথে সেটাকে অ্যাড করে নিয়ে সেটাকে বৈধ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আসলে ট্রেড বেস মানি লন্ডারিং। আরেকটা সংজ্ঞা আছে, ট্রেড বেস মানি লন্ডারিং ইজ দ্য প্রসেস অফ মুভিং ইলিগেল ফান্ডস থ্রু দ্য ইন্টারন্যাশনাল ট্রেড সিস্টেম টু লেজিটিমাইট দ্যাম। একই কথা ঘুরে ফিরে। ট্রেড বেস মানি লন্ডারিং প্র্যাকটিস ক্যান ইনক্লুড দ্য falsification of price, quantity and quality of the imported or the exported goods। সেটা হচ্ছে কি, আমার কাছে কিছু অবৈধভাবে আয় করা আছে, আমি চুরি করলাম, ডাকাতি করলাম বা ঘুষ খেলাম কিংবা কোনো মাদক পাচার বা মানব পাচার, যে কোনোভাবেই হোক আমার কাছে এমন কিছু অর্থ আছে যেটা কোনো বৈধভাবে আসেনি। মনে রাখতে হবে যে ট্রেড বেস মানি লন্ডারিং এর যে অর্থটা আসে সেটার অর্থের উৎস কিন্তু, অর্থাৎ ব্ল্যাক মানির এগেইনস্টে কিন্তু কোনো না কোনো একটা অপরাধ আগেই সংঘটিত হয়। যারা আপনারা মানি লন্ডারিং নিয়ে পড়াশোনা করেন তারা এটা জানেন। তো এখানেও আমার কাছে যে টাকাটা আছে, আমি একজন ট্রেডার অর্থাৎ এক্সপোর্টার বা ইম্পোর্টার, আমার কাছে যে টাকাটা আছে সেটার উৎস কিন্তু অবৈধ। এটাকে বৈধ করার জন্য আমি একটা ট্রেড ট্রানজেকশন করতে পারি, সেটা আমি ইম্পোর্ট করতে পারি বা এক্সপোর্ট করতে পারি। তো এই বিষয়ে আমার আরও কিছু ভিডিও আছে, আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে ফরেন ট্রেডের জন্য আমার কিছু ভিডিও ছিল। তো এখানেও সেটাই বলা হচ্ছে যে আমি ভুয়া তথ্য দিয়ে আমার যে পণ্য আমদানি রপ্তানি করছি সেটার যে প্রাইস, কোয়ান্টিটি বা কোয়ালিটি এসব নিয়ে ভুয়া তথ্য দিয়ে আমি আমার টাকাটাকে বৈধ করতে পারি। আরেকটা সংজ্ঞা যেটা হচ্ছে ট্রেড বেস মানি লন্ডারিং ইজ এ method used by the criminal to launder the proceeds of crime through the international trade system. It involves the ম্যানিপুলেশন অফ ট্রেড ট্রানজেকশন সাচ এজ ইনভয়েসিং। যাই হোক একই জিনিস, আরেকটা তথ্য মানে সংজ্ঞা একটু ভিন্নভাবে। তা আপনারা যেটা সহজ মনে করুন সেটাই দিতে পারেন বা একাধিক সংজ্ঞাও আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। এখানেও সেটা বলা হচ্ছে যে একটা প্রসিড যা আপনার কাছে অবৈধভাবে একটা আয় থাকে সেটাকে ইন্টারন্যাশনালি একটা ট্রেড সিস্টেমের মধ্য দিয়ে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের মধ্য দিয়ে আপনি সেটাকে বৈধ করার চেষ্টা করতে পারেন। ট্রেড বেস মানি লন্ডারিং ক্যান টেক্স ভেরিয়াস ফর্মস, বিভিন্নভাবে হতে পারে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হতে পারে, তারপর মিস ক্লাসিফিকেশন গুডস, আপনার কাস্টম ডিউটি অ্যাভয়েড করার জন্য এই পণ্যের যে ক্লাসিফিকেশন সেটাকে ভুলভাবে উপস্থাপিত করে আপনার কাস্টমের ডিউটি সে এখানে না দেওয়ার চেষ্টা করতে পারে।
তারপর ফল শিপিং ডকুমেন্ট, ভুয়া শিপিং ডকুমেন্ট দিয়ে সে ট্রেড বেস মানি লন্ডারিং করতে পারে। যাই হোক, এখান থেকে আপনারা পজ দিয়ে সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন এবং যেটা সহজ মনে হয় সেটাকে আপনারা লেখার চেষ্টা করবেন। এই ট্রেড বেস মানি লন্ডারিং যেটা হয় সেটাকে বিভিন্ন টেকনিক অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে বা আপনার ট্রেড ট্রানজেকশনে বিভিন্ন উপায়ে সেই মানি লন্ডারিংটা করা হয়। তার মধ্যে অন্যতম, এগুলো বিস্তারিত আসলে আমি বলেছিলাম আমার একটা ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। আপনারা পরীক্ষা যদি ট্রেড বেস মানি লন্ডারিং সংজ্ঞা আকারে বা 4-5 নম্বরের আসে, শুধু এই শর্টভাবে 1-2টা করে বা 5-6টা দিয়ে দেবেন, বিস্তারিত লেখার প্রয়োজন নেই। আর যদি বিস্তারিত আসে, আমার সেই ভিডিওতে বিস্তারিত বলা আছে, সেগুলো একটু দেখে নেবেন। কিভাবে মানি লন্ডারিং হয়, ট্রেড বেস মানি লন্ডারিং, সেটা হচ্ছে ওভার ইনভয়েসিং করে হয়, আন্ডার ইনভয়েসিং করে হয়, তারপর মাল্টিপল ইনভয়েসিং করে হয়, ফলসলি ডিসক্রাইব গুডস এবং সার্ভিস, যেটা মানে ভুলভাবে উপস্থাপন করে বর্ণনা দিয়ে, এবং শর্ট শিপমেন্ট, ওভার শিপমেন্ট, তারপর হচ্ছে ফ্যান্টম শিপমেন্ট, তারপর হচ্ছে কমপ্লিকেটেড পেমেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে আপনি সহজভাবে একটা পণ্য আমদানি রপ্তানি করতে পারছেন, সেখানে আপনি এমন একটা পেমেন্ট স্ট্রাকচার তৈরি করলেন যেটা আসলে একটু জটিল, যেখানে আসলে আপনি আপনার যে অবৈধ যে ইনকাম সেটাকে আপনি বৈধ করার চেষ্টা করতে পারেন। যে ট্রান্সফার প্রাইসিং এবং ডিসকাউন্ট আমি বিস্তারিত আলোচনা করলাম না, আপনারা শুধু পরীক্ষার খাতায় শর্ট কোশ্চেনের এগেনস্টে সেটা লিখলে যতটুকু লেখা দরকার তাই আমি লিখলাম। আর বিস্তারিত জানতে হলে আমার আরেকটি ভিডিও আছে, সেটা একটু দেখে নিন কষ্ট করে। আচ্ছা, এখন 96তম ডিপ্লোমা পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিল, সেটা হচ্ছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিস্ক মিটিগেশন প্রসেস ইন ট্রেড বেস মানি লন্ডারিং। অর্থাৎ আপনি যখন একটা ট্রেড বেস মানি লন্ডারিং হয়, কিভাবে আপনি আপনার রিস্কটাকে অ্যাসেস করেন এবং কিভাবে রিস্কটাকে মিটিগেট করেন। তো লেখাগুলো বেশ বড়, আপনারা ভিডিওগুলো পজ করে করে একটু পড়ে নেবেন, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে ট্রেড বেস মানি লন্ডারিং রিস্ক মে অ্যারাইজ ডিউ টু আচ্ছা, সেটা হচ্ছে আপনার ইনএডুকেটেড ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, অর্থাৎ আপনি যে ব্যাংকে জব করছেন বা যে আর্থিক প্রতিষ্ঠানে জব করছেন, সেটার যে একটা স্ট্রাকচার থাকে, যে আপনার ট্রেডের যে কাজ থাকে, যে একটা পদ্ধতিগত, যে আপনার কাছে একটা পার্টি আসলো এলসি করার জন্য, রিকোয়েস্ট করলো, আপনি করলেন, তার ডকুমেন্ট চেক করলেন, এরপর এলসি ওপেন করলেন, এরপর ডকুমেন্ট আসলে পেমেন্ট করে দিলেন। এটা কিছু স্ট্রাকচারাল ওয়ে থাকে যে আপনি কোন ভাবে ডকুমেন্ট চেক করবেন, কি করবেন, কোন পদ্ধতি দিয়ে কাজ করবেন, আপনার যে পার্টি আসলো তার আপনার ইডিডি সিডিডি করবেন কিনা, বা যার এলসি করছে সে পার্টি সম্পর্কে তথ্য নেবেন কিনা, এটাকে আমরা বিভিন্নভাবে তাদের তথ্য সংগ্রহ করতে পারি, এটা ক্রেডিট রিপোর্ট বলি আমরা। তো এই ধরনের একটা স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচার যদি আপনি ইনএডুকেট হয়, অর্থাৎ সঠিকভাবে পরিপালন করা না হয়, তাহলে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং এর সুযোগটা কাস্টমাররা গ্রহণ করে। যেমন এই যেখানে বলা হচ্ছে ইনএকুরেট অ্যাসেসমেন্ট অফ দ্য কাস্টমার বিফোর অনবোর্ড, অর্থাৎ আপনার কাছে যখন কাস্টমার আসলো তখনই আপনাকে কিন্তু তাকে অ্যাসেস করে নিতে হবে যে সে কেমন কাস্টমার, সে তার বিজনেস প্যাটার্ন কি, যে পুয়ার আইডেন্টিফিকেশন এবং হ্যান্ডলিং, অর্থাৎ তার বিজনেস প্যাটার্ন কি, সে যে এলসি করতে যাচ্ছে বা সে যে ট্রেড করতে যাচ্ছে তার বিজনেস সাথে যায় কিনা, তো অ্যামাউন্টটা তার সাথে যায় কিনা, এই ধরনের বিভিন্ন যে আপনার তথ্যগুলো নিতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। এখানে যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার এই ট্রেড বেস মানি লন্ডারিং এর সুযোগটা তৈরি হয়। All the bank are instructed to establish trade-based money laundering risk assessment and mitigation at infrastructural level, customer level, transaction level, at enterprise level. আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সেটা হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংকগুলোকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনি ট্রেড বেস মানি লন্ডারিং এর রিস্কটা অ্যাসেসমেন্ট করবেন, কোন ভাবে, কোন ওয়েতে বা কখন অ্যাসেস করবেন, কিভাবে অ্যাসেস করবেন। তো এখানে তিনটা আমি একটু সংক্ষেপে বললাম। সেটা হচ্ছে infrastructure risk assessment mitigation, as it is impossible to implement a mitigation measure without adequate infrastructure. আপনার যদি একটা সঠিক অবকাঠামো না থাকে তাহলে কিন্তু আপনি ওই পদ্ধতিগত ত্রুটির কারণে আপনি কিন্তু মানি লন্ডারিং এর যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু পূর্ব থেকে আপনি অনুমান করতে ব্যর্থ হবেন, এবং সেটা ব্যর্থ না হওয়ার জন্য আপনার স্ট্রাকচার তৈরি করতে হবে। তারপর যেটা বলা হচ্ছে যে হাই রিস্ক কাস্টমার উইথ ডভিয়াস ট্রেড ট্রানজেকশন গিভ বার্থ টু ট্রেড, অর্থাৎ একজন হাই রিস্কি কাস্টমার, সন্দেহজনক একটা কাস্টমার বা রিস্কি যে কাস্টমারগুলো সন্দেহজনক যে ট্রেড ট্রানজেকশন করে, সেখানে সেই থেকে কিন্তু ট্রেড ফ্রডের তৈরি হতে পারে। সুতরাং এই যে কাস্টমার যখন আসবে বিফোর অনবোর্ড, আপনি তাকে নিয়ে যখন ট্রেড ট্রানজেকশন শুরু করবেন তার আগেই কিন্তু তার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড মিটিগেশন অ্যাট দ্য ট্রানজেকশন লেভেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যখন এলসিটা করতে যাবেন, সেখানে আমি এলসি দিয়ে বারবার বলছি, উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য, যে একটা যখন এলসি ওপেন করতে চাইবেন, এলসির সাথে যে রিলেটেড পার্টি, অর্থাৎ যে ব্যাংক কাছে আপনি এলসি পাঠাবেন বা যে ব্যাংক এখানে ফাইন্যান্স করবে, অর্থাৎ কনফার্ম যদি এলসি হয়, কিংবা যে পার্টি আপনাকে
পণ্যটা সরবরাহ করবে, অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার যাকে বলি, সাপ্লায়ার, বা কোন কোন দেশের মাধ্যমে হয়ে আসতেছে পণ্যটা, কিংবা কোন জাহাজে করে আসবে, জাহাজগুলো কোন দেশের, জাহাজের মালিকানা কোন সব দেশের, কোন প্রতিষ্ঠানের মালিকানা, কোন কোন রোড ধরে জাহাজ আসবে, এই সবগুলো কিন্তু আপনি সেই ট্রানজেকশন লেভেলেই আপনাকে অ্যাসেস করে নিতে হবে। আর নাইলে আপনি কিন্তু এখানে ট্রেড বেস মানি লন্ডারিং এর যে একটা সুযোগ তৈরি হবে সেটা আপনি ধরতে পারবেন না। তো এখানে যে তিনটা জিনিস, এটা আপনাদের আসলে এভাবে পরীক্ষায় লেখার দরকার নাই, আমি নিয়ে এসেছি আপনাদের বোঝার জন্য। আমি আরেকটু ইলাবোরেটলি পরের স্লাইডগুলোতে আছে, আপনারা সেটা একটু ছোট ছোট পয়েন্ট আকারে লিখবেন, যে যদি এমন আসে যে অ্যাসেসমেন্ট কিভাবে করবেন, মিটিগেট কিভাবে করবেন, এই ধরনের প্রশ্ন আসলে পরের অংশের স্লাইডগুলো আপনি ছোট করে লিখবেন। প্রথমে হচ্ছে আপনি অ্যাসেস করবেন ইনফ্রাস্ট্রাকচার লেভেল রিস্ক অ্যাসেসমেন্ট। ব্যাংকে অবশ্যই তাদের যে অবকাঠামো থাকবে সেখানে কিছু জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে একটা ট্রেড ট্রানজাকশন যখন হয়, এটাতে যে প্রাইস হয়, মানে আপনি এক্সপোর্ট করেন বা ইম্পোর্ট করেন, নিশ্চয়ই যে পণ্যটা বা সেবাটা আপনি আনতেছেন বা দিতে যাচ্ছেন সেটার একটা প্রাইস, মার্কেট প্রাইস থাকবে। এই প্রাইসটা আপনার ভেরিফিকেশন করতে হবে। প্রাইস ভেরিফিকেশনের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে সাহায্য নিতে পারেন। আপনার কাছে প্রিভিয়াস বিভিন্ন যে একই পণ্যের যে এলসি গুলো আগে হচ্ছে বা আপনি ট্রেড হচ্ছে, এগুলোর আপনার প্রাইস আপনি একটা ডাটা এক্সেল আকারে বা আপনার সিস্টেমে এগুলো সংরক্ষিত করতে পারেন, সেটার সাথে মিলাই নিতে পারেন। এরপর বিভিন্ন ওপেন প্রাইসে, যে alibaba.com বলতে পারি, বা আলি এক্সপ্রেস, বা অন্যান্য বিভিন্ন অনলাইন ভিত্তিক আমাজন, যেখানে পণ্য বেচাকেনা করা হয় সারা ওয়ার্ল্ডে, ওইখান থেকে আপনি কিন্তু কোনো একটা প্রোডাক্টের প্রাইস ভেরিফিকেশন করে নিতে পারেন। এরপর ট্রানজ্যাকশন মনিটরিং, সেটা হচ্ছে যে পার্টি আপনার সাথে ট্রেড ট্রানজ্যাকশন করতেছে, তার নিয়মিত এলসি হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, এটা কি পরিমাণ হচ্ছে, কখন হচ্ছে, বা কোন কোন প্রোডাক্টের হচ্ছে, তার ব্যবসার সাথে প্রোডাক্টগুলো আনা নেওয়া যেগুলো করছে সেগুলো ঠিক আছে কিনা, যায় কিনা তার ব্যবসার সাথে, তো এইগুলো আপনাকে মনিটর করতে হবে। এরপর স্ক্রিনিং ইন লাইন উইথ দেয়ার এক্সপোজিট। আচ্ছা, স্ক্রিনিংটা কি? স্ক্রিনিং হচ্ছে আপনি যখন একটা ট্রানজ্যাকশন করবেন, ট্রেড ট্রানজ্যাকশন করবেন, ইম্পোর্ট করলেন বা এক্সপোর্ট করলেন, আপনার এই যে এক্সপোর্ট বা ইম্পোর্টের সাথে জড়িত সকল পার্টি, এখানে অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, যে ব্যাংকগুলো ফাইন্যান্স করতেছে সে ব্যাংক, এরপর যে সাপ্লায়ার্স তারা, এরপর যে জাহাজে করে আসতেছে জাহাজ, জাহাজের নাম, জাহাজের প্রতিষ্ঠান, জাহাজের মালিক, এই সবগুলোর কিন্তু একটা ইন্টারন্যাশনালি একটা সাইট আছে, যেখানে আপনি চাইলে পেইড সাইট এগুলো এখানে স্ক্রিনিং করতে পারেন, যে আপনি একটা পেজের মতো আছে, সেখানে সমস্ত তথ্য দিয়ে আপনি যখন সার্চ দিবেন কোনো একটা আপনার কারো বিরুদ্ধে স্যাংশন আছে কিনা, আমেরিকার স্যাংশন আছে কিনা, ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন আছে কিনা, কিংবা জাতিসংঘের স্যাংশন আছে কিনা, এগুলো নিয়ে আপনার বিস্তারিত তথ্য থাকবে। সে ধরেন আপনি একটা পণ্য আমদানি করছেন, সেটা হচ্ছে উজবেকিস্তান থেকে আসবে, এখন আপনার কাছে সমস্ত তথ্য আসলো কিভাবে আসবে, আপনি স্ক্রিনিংয়ে যখন দিলেন, ঠিক যে জাহাজে করে আসবে, দেখা গেল সেই জাহাজটার একটা স্যাংশন আছে। স্যাংশনটা কি? সেই জাহাজটা সম্পর্কে কোনো এক সময় অবৈধ কোনো পণ্য চোরা কারবারের সাথে জড়িত ছিল, আমেরিকা বা ইউনাইটেড নেশন বা ইউরোপিয়ান ইউনিয়নের একটা স্যাংশন আছে। এখন এই জাহাজটা জাস্ট সে তার নাম চেঞ্জ করে আপনার সে পণ্য নিয়ে আসতে যাচ্ছে। এখন এই যে জাহাজটা আপনি পণ্য নিয়ে আসছেন, এটা যদি স্যাংশনে ধরা পড়ে এবং আপনার আলটিমেটলি আপনি যে ব্যাংকগুলোর মাধ্যমে নষ্টর মাধ্যমে পেমেন্ট করবেন, তারা যদি এটা ধরতে পারে, তাহলে কিন্তু আপনার সাথে তার বিজনেসটা সে কিন্তু কমিয়ে দেবে। তো এই কারণে আপনি সেই স্যাংশনিংটা, সে যখনই আপনার একটা ব্যাংক যখন ট্রেড ট্রানজ্যাকশনে যাবে, তার মধ্যে এই সব অবকাঠামো থাকতে হবে, যেখানে সে প্রাইস ভেরিফিকেশন করতে পারবে, ট্রানজ্যাকশন মনিটরিং করতে পারবে, স্ক্রিনিং করতে পারবে। তো এটাই আবার নিচে আমার লেখা হলো, ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার যে অবকাঠামোগত যে উন্নয়ন বা অবকাঠামো একটা আপনার ট্রেড ট্রানজিশনের জন্য যে অবকাঠামো তৈরি করবে, তার মধ্যে এগুলো থাকতে হবে। স্ট্যান্ডার্ড স্যাংশন স্ক্রিনিং প্রসেস থাকতে হবে, স্ট্যান্ডার্ড ফর ম্যানুয়াল স্ক্রিনিং থাকতে হবে, ওন ডাটাবেস থাকতে হবে, তারপর সাবস্ক্রাইব ফর পাবলিকলি অ্যাভেলেবল অনলাইন কমিউনিটি প্রাইস, যেটা আমি একটু আগে বললাম। এরপর ভেসেল ট্র্যাকিং সিস্টেম থাকতে হবে। ভেসেল ট্র্যাকিং সিস্টেমটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জাহাজটা আপনার পণ্য নিয়ে আসবে, সেই জাহাজটা আপনার পণ্যটা কোত্থেকে উঠাচ্ছে এবং সে কোন কোন রোড ধরে এসে আপনার বন্দরে এসে নিয়ে আসছে, কিংবা আপনার পণ্যটা তার জাহাজে উঠানোর আগে সে কোন কোন বন্দর সে টাচ করে এসছে, কোন কোন বন্দরে সে পণ্য নিয়ে গেছে, সমস্ত রেকর্ড কিন্তু ভেসেল ট্র্যাকিং সিস্টেমে পাওয়া যায়। এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি এমন একটা জাহাজে পণ্য নিয়ে আসছেন, জাহাজটা হয়তো দেখা গেল আমেরিকার স্যাংশন ছিল বা ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন ছিল, কিংবা ওই জাহাজটা কোনো অবৈধ পণ্য বা মরণাস্ত্র সে পরিবহন করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে গেল, এটা অনেক কিছুই হতে পারে। তো এই জন্য একটা ভেসেল ট্র্যাকিং সিস্টেমটা অবশ্যই আপনার প্রতিষ্ঠানের মধ্যে এটা ডেভেলপ করতে হবে।
তারপর কাস্টমার লেভেলে আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করে নিতে হবে এবং মিটিগেশন করতে হবে। সেটা হচ্ছে এখন আপনার কাছে যখন কাস্টমার আসছে তখনই তার সম্পর্কে আপনি তথ্য নেবেন, সে কোন ধরনের বিজনেস করতে যাচ্ছে, তার বিজনেসের সাথে যে ট্রেড করতেছে সে পণ্যটি ঠিকমতো বিজনেসের সাথে যায় কিনা, তার সিডিডি করতে হবে, ইডিডি করতে হবে, কাস্টমার ডিউ ডিলিজেন্স এবং এনহ্যান্স ডিউ ডিলিজেন্স করতে হবে, তারপর তার ট্রেড ট্রানজ্যাকশন মনিটরিং করতে হবে, তারপর মেইনটেনিং ডাটাবেস থাকতে হবে এবং প্রপার ডকুমেন্টেশন, তার ডকুমেন্টগুলো আপনাদের কাছে থাকতে হবে এবং কাস্টমার সম্পর্কে আপনার নিয়মিত একটা রিভিউ থাকতে হবে যে কাস্টমার যে বিজনেস সে উন্নতি করছে বা কিভাবে উন্নতি করছে, তার ট্রেড ট্রানজ্যাকশনের সাথে বিজনেসের যে ডেভেলপমেন্ট এটা সঙ্গতিপূর্ণ কিনা এগুলো আপনাকে দেখতে হবে। দেন হচ্ছে ট্রানজ্যাকশন লেভেল ট্রেড রিস্ক মানি লন্ডারিং রিস্ক অ্যাসেসমেন্ট মিটিগেশন থ্রু 3 লেভেল রিভিউ সিস্টেমটা হচ্ছে কি 3 লেভেলটা কি এই যেখানে 3 লেভেল বলছি, 3 লেভেলটা হচ্ছে স্ক্রিনিং সিস্টেম, প্রাইস ভেরিফিকেশন এবং টিবি অ্যালার্ট। এই অ্যালার্টটা আমরা একটু পরে দেখব এবং আমার এই অ্যালার্ট নিয়ে আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে অ্যালার্টটা কি। আপনি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনি একটা ব্রাঞ্চের জেনারেল ব্যাংকিংয়ে বা ক্যাশে কাজ করেন, আপনার কাছে একজন লোক নিয়মিতই কোনো একটা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি এসে টাকা পয়সা জমা দেয়, বিভিন্ন অ্যাকাউন্টে জমা করে, সে সবসময় এসে লাইনে ধরে টাকা জমা দেয় এরপর চলে যায়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সে এসে খুব তাড়াহুড়া করে, এই ভাই তাড়াতাড়ি করে আমার সময় নেই, অন্য ব্যাংকে যেতে হবে। এবং আপনি খেয়াল করে দেখলেন যে যে দিনই সে তাড়াহুড়া করে ওই দিন তার টাকা গুনতে গিয়ে দেখা গেল যে ছিঁড়া টাকা একটু বেশি থাকে বা একটা দুইটা জাল টাকা থাকে, তখন তাকে রিকোয়েস্ট করে আপনি জাল টাকা চেঞ্জ করেন। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আপনি কিন্তু বুঝে যাবেন যে এই ভদ্রলোক যেদিন অশান্ত থাকে সেই দিন হচ্ছে তার টাকা পয়সার বান্ডেলে ঝামেলা আছে। সো আপনার মধ্যে ওই ব্যক্তির অশান্ত হয়ে যাওয়াটা হচ্ছে একটা রেড অ্যালার্ট, যে আপনি দেখলেন কিংবা কোনো একটা কাস্টমার এসে ওয়াকিং কাস্টমার খুব তাড়াহুড়া করছে, ভাই তাড়াতাড়ি করেন আমার সময় নাই, আর এটা আপনার জন্য একটা রেড অ্যালার্ট। মানে আপনি সতর্ক হবেন, যে জিনিসটা দেখলে আপনি সতর্ক হবেন। রাস্তায় যেমন একটা রেড সিগন্যাল দেখলে ড্রাইভাররা সতর্ক হয় যে আমাকে থামাতে হবে, বা ট্রাফিকের হাতের ইশারা দেখলে বুঝতে পারে যে আমাকে থামতে হবে, ঠিক এখানেও কিছু ট্রেড বেস মানি লন্ডারিং কিছু অ্যালার্ট আছে। অর্থাৎ যেই ঘটনাগুলো ইভেন্টগুলো আপনার চোখের সামনে ঘুরতে দেখলে বা আপনার কল্পনায় যখন আপনি বুঝতে পারবেন এগুলো, তখন আপনাকে সতর্ক হতে হবে। তো এই সতর্কগুলো কি, এগুলো নিয়ে আমরা হয়তো সামনে যদি সময় পাই ভিডিও দিব, অথবা আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, দেন আমরা যে রিস্ক অ্যাসেসমেন্ট এবং মিটিগেশন প্রসেসের মধ্যে আরও কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ বা ইনস্টিটিউট ওয়াইড টিবিএমএল রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড মিটিগেশন, সাসপিসিয়াস ট্রানজ্যাকশন এবং ট্রেনিং অন ট্রেড বেস মানি লন্ডারিং। সেটা হচ্ছে মিটিগেশন প্রসেসের মধ্যে এগুলো। সেটা হচ্ছে আপনি এই যে সাসপিসিয়াস ট্রানজ্যাকশন যদি দেখেন, সেটাকে অবশ্যই আপনি রিপোর্ট করবেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন, বা আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যেখানে যেখানে রিপোর্ট করার কথা সেটা রিপোর্ট করবেন। সেক্ষেত্রে রিপোর্ট হলে এটার একটা মিটিগেশনের অন্যতম একটা পদ্ধতি হচ্ছে রিপোর্টিং। দেন আপনার ট্রেনিংয়ের ব্যাপার আছে, যে যারা ট্রেড বেস মানি লন্ডারিংয়ের সাথে সরাসরি জড়িত থাকবে, অর্থাৎ ট্রেডের কাজ করে বা ট্রেড ডিপার্টমেন্টে কাজ করে, তাদেরকে নিয়মিত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর আমরা এতক্ষণ যে অ্যাসেসমেন্টগুলো দেখলাম, ঠিক এগুলোই আপনারা লিখবেন যে এগুলোকে সহজ করা, এগুলো সমাধান করাই হচ্ছে আসলে মিটিগেশন প্রসেস। তা আমি এটার উপর খুব বেশি গুরুত্ব দিলাম না, খুব সংক্ষেপে আলোচনা করলাম। আমার ধারণা আপনারা বুঝে নিয়েছেন এবং এই লেখাগুলো একটু পজ দিয়ে দিয়ে একটু দেখে নেবেন, ভিডিও যাতে বড় না হয়, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না। দেন একটা আজকে আমরা কেস স্টাডি দেখব। আপনারা জানেন যে আমাদের 96 পরীক্ষায় এই ধরনের একটা কেস স্টাডি এসেছিল। সেটা হচ্ছে একটা ঘটনা আপনার সামনে এখানে তুলে ধরা হলো। এই ঘটনা থেকে আপনি কোন কোন ধরনের অ্যালার্ট আপনার চোখের সামনে ভাসছে, অর্থাৎ আপনি কোন কোন বিষয়গুলোকে অ্যালার্ট হিসাবে বিবেচনা করবেন। তো এখানে আমি একটা ইভেন্ট বা ঘটনা নিয়ে আসছি। এখান থেকে আপনি কয়টা ট্রেড বেস মানি লন্ডারিং অ্যালার্ট দেখতে পাবেন। তো প্রথমে আমরা একটু মনোযোগ দিয়ে পড়বেন। ABC Garments open an use LC to import old/used capital machinery for around 20,000 in 2024. Within 1 month and half, shipment was made and documents were received by bank. Though initially discrepancy was established under UCP 600, payment was made by the bank. While releasing machine from customs, it was found that the minimum economic life exceed the limit permitted in current IPO, and the certifying authority was not nominated by NBR. Goods are confiscated by customs. Meanwhile, input payment were made and the machineries were placed for public auction by the customer. আচ্ছা, এই যে আপনারা যখন পড়বেন এই লাইনগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং অবশ্যই কিছু কিছু লাইনের নিচে আন্ডারলাইন করবেন। যেমন এখানে কি ঘটনা, সেটা হচ্ছে ABC গার্মেন্টস সে একটা ক্যাপিটাল মেশিনারি নিয়ে আসলো, ইউজ করা
ওল্ড অর্থাৎ ব্যবহৃত ইউজ করা ক্যাপিটাল মেশিনারি আপনারা জানেন আমাদের ইম্পোর্ট পলিসিতে পারমিটেড নিয়ে আসা যাবে, তবে সেটার একটা ইকোনমিক লাইফ থাকতে হয়। সেটা যারা ফরেন ট্রেডে কাজ করেন তারা জানেন। সেটা হচ্ছে আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড মেশিন আনবেন, আমি ইন জেনারেল বলি যে অন্তত মেশিন কিনে আনার পর আপনার আরও অন্তত 10 বছর যাতে সেটা কাজ করতে পারে এই ধরনের একটা সার্টিফিকেশন লাগে, বা ঠিক ওই ধরনেরই আপনাকে মেশিন কিনে নিয়ে আসতে হয়। এখানে সে $20,000 দিয়ে একটা এলসি করলো, এলসি করার 1.5 মাসের মধ্যে শিপমেন্ট হয়ে গেছে, এবং ডকুমেন্ট আপনারা জানেন শিপমেন্ট হওয়ার পর ব্যাংকের কাছে ডকুমেন্ট চলে আসে, এলসি ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট আসছে। তো প্রাথমিকভাবে এটাতে কিছু ডিসক্রিমিনেন্সি ধরা পড়ছিল, কিন্তু মেড বাই ব্যাংক সেটা পেমেন্ট করে দিয়েছে। অর্থাৎ ব্যাংক, এখানে একটা জিনিস এখানে বিস্তারিত বলা হয়নি, সেটা আপনি ধরে নিতে হবে ব্যাংক যখন একটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট পেমেন্ট করে দেয়, তার মানে এখানে অ্যাপ্লিক্যান্ট, অবশ্যই অ্যাপ্লিক্যান্টের সম্মতি থাকে, যে অ্যাপ্লিক্যান্টের এনওসি ছাড়া ব্যাংক কখনোই ডিসক্রিমিনেন্ট ডকুমেন্টের পেমেন্ট করে না। আর আরেকটা হচ্ছে আমাদের দেশের যে লোকাল ল, বাংলাদেশের যে ল, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ডকুমেন্টের ডিসক্রিমিনেন্সি দেবেন, অবশ্যই আপনি পেমেন্ট করার আগে বিল অফ এন্ট্রিটা আপনাকে নিতে হবে। অর্থাৎ ডিসক্রিমিনেন্ট ডকুমেন্টের এগেইনস্টে যে পণ্যটা আসছে, সেই পণ্যটা কাস্টমসের যথা ক্লিয়ারেন্সের পর সেটা কাস্টমস বিল অফ এন্ট্রি ইনপুট দেয়, ইস্যু করে। তো ওই বিল অফ এন্ট্রি হাতে পাওয়ার পর পেমেন্ট দিতে হয়, কিন্তু এখানে সেটা কিন্তু বলা হয়নি যে এটা বিল অফ এন্ট্রি হাতে এসছে কিনা, বা বিল অফ এন্ট্রি হাতে পাওয়ার পর পেমেন্ট করেছে কিনা। আচ্ছা, হোয়াইল রিলিজিং মেশিন, আচ্ছা এই সময় ইন দ্য মিন টাইম যে অ্যাপ্লিক্যান্ট, যে ইম্পোর্টার, সে তার মেশিনটা রিলিজ করতে গিয়ে দেখলো কি এটার আসলে আমি যে কথা বললাম ইকোনমিক লাইফ যেটা থাকার কথা 10 বছর, সেটা আসলে নাই, তার কম, আমাদের আইপিও অনুযায়ী যেটা থাকার কথা সেটা নাই। আবার সে ক্যাপিটাল মেশিনারি আনার ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের আইপিওতে অর্থাৎ ইম্পোর্ট পলিসি অর্ডারে বলা আছে যে আপনার সার্টিফাই করতে হয় এটার। এই সার্টিফাইটা আমাদের এনবিআর এর কিছু, এই মুহূর্তে হয়তো এটা এভাবে নাই, এনবিআর কিছু প্রতিষ্ঠানের নাম বলে দেয় যে এদের মাধ্যমে এটাকে সার্টিফাই করতে হয় যে এটা ঠিক আছে বা এটার ইকোনমিক লাইফ ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে ডকুমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে এনবিআর এর যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী কিন্তু সার্টিফাই করা হয়নি, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান এখানে লিস্টেড, সেই এনলিস্টেড প্রতিষ্ঠান দ্বারা সার্টিফাই করা হয়নি। এখন এই গুডস আর কনফিসকেটেড বাই কাস্টম এই পণ্যটা বাজেয়াপ্ত করলো, এবং সে কি করলো, পাবলিক অকশনের জন্য কাস্টম এটা অকশন ডাকলো, ইন দ্য মিন টাইম পেমেন্ট হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, বা এখানে আপনার রেড অ্যালার্টগুলো কি কি। প্রথমে দেখেন আমার যে রেড অ্যালার্ট, ইম্পোর্ট ইনভলভ হাই রিস্ক গুড, অর্থাৎ এই যে ইউজ করা ক্যাপিটাল মেশিনারি কিংবা যে কোনো ক্যাপিটাল মেশিনারি, আপনার মনে রাখবেন যখনই কোনো কেস স্টাডিতে যদি ওল্ড ইউজ ক্যাপিটাল মেশিনারি কিংবা ব্র্যান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি থাকে, অবশ্যই সেটা একটা হাই রিস্কি গুডস। কারণ বাংলাদেশে যত মানি লন্ডারিং হয় তার একটা বড় অংশ ক্যাপিটাল মেশিনারি বেচা কেনার মধ্যেই কিন্তু হয়ে থাকে। তো এটা কোট আনকোট আপনারা যখনই দেখবেন যে এই ধরনের কোনো কেস স্টাডি আসছে এবং এখানে যে পণ্যটা সেটা ক্যাপিটাল মেশিনারি, আপনি নির্দ্বিধায় এই জিনিসটা প্রথমেই লিখে দেবেন, সেটা হচ্ছে ইম্পোর্ট ইনভলভ হাই রিস্ক গুডস। দেন সার্টিফাইং অথরিটি ওয়াজ নট নমিনেটেড বাই, এটা এখানে বলা আছে যে সার্টিফাইং অথরিটি এনবিআর এর যে নমিনেটেড হওয়ার কথা ছিল সেটা নাই। দেন ইম্পোর্টার এবং এক্সপোর্টার আর সামহাউ রিলেটেড পার্টি, এটাও আপনার কমন, যখনই আপনি কোনো ক্যাপিটাল মেশিনারি কিংবা বড় ধরনের কোনো আপনার কোনো পণ্য আমদানি রপ্তানির কোনো কেস পাবেন যেখানে আপনার বলা হবে যে থার্ড পার্টি জড়িত আছে, যে এক্সপোর্ট করতেছে বা সাপ্লায়ার, তাকে না দিয়ে অন্য আরেকজনকে পেমেন্ট করা হচ্ছে, বা যদি এমন হয়, আমি ইন জেনারেল বলছি, যদি এমন হয় যে আপনার যে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের যে ঠিকানা সেম হচ্ছে, এই ধরনের কোনো ইস্যু যদি থাকে, আপনি এই জিনিসটা অবশ্যই কমনে লিখে দেবেন, সেটা হচ্ছে ইম্পোর্টার এবং এক্সপোর্টার সামহাউ রিলেটেড, অর্থাৎ ওরা একই পার্টি বা রিলেটেড পার্টি। দেন এখানে আরেকটা রেড অ্যালার্ট কি ছিল, ওল্ড বা ইউজ মেশিনারি ইম্পোর্ট রুলস রেগুলেশন ওয়ার ভায়োলেটেড বাই দ্য ব্যাংক অ্যান্ড দ্য ইম্পোর্টার। সেটা কি, আপনি যখন পুরাতন মেশিনারি আপনি কিনে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে যে এনবিআর লিস্টেড যে প্রতিষ্ঠান থেকে আপনার সার্টিফাই করা উচিত ছিল সেটা আপনার করা হয়নি। আবার ব্যাংক নিশ্চিত সে যখন ডকুমেন্ট চেক করেছে, তার ব্যাংক ডকুমেন্ট চেক করার মধ্যে তার কিছু গাফিলতি ছিল, কারণ যে সার্টিফিকেটটা দেখে বা যে কাগজ দেখে কাস্টমস এই জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছে, কিংবা এখানে আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে আপনি ডিসক্রিমিনেন্সি যখন দিয়েছেন, অবশ্যই সেখানে কিছু না কিছু ডিসক্রিমিনেন্সি ছিল। তো পার্টি আপনার অ্যাপ্লিক্যান্ট এখানে সম্মতি দেওয়াতে আপনি পেমেন্ট করে দিয়েছেন, সো এই জন্য বলা হচ্ছে যে এখানে অ্যাপ্লিক্যান্ট বিষয়গুলো জানে, এবং এক্সপোর্টার এবং ইম্পোর্টার ওরা হয়তো
কাছাকাছি কোনো একটা পার্টি, এটা এই জন্য বলা হয়েছে। আর এখানে যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট একটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনাকে পেমেন্ট করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর ব্যাংকের উচিত ছিল অবশ্যই বিলো পেনটি আগে কালেক্ট করা, দেন পেমেন্ট দেওয়া। কিন্তু এখানে বিলো পেনটি যদি সে কালেক্ট করতে চাইতো, সে তখনই বুঝতে পারতো যে কাস্টমস কিন্তু অলরেডি এটা বাজেয়াপ্ত করেছে এবং এটা কিন্তু মাল ছাড় করা হয়নি এবং এটার বিলো পেনটি ইস্যু হয়নি। তখনই কিন্তু ব্যাংক বুঝে যেত আর সেই পেমেন্টটা করার প্রয়োজন হতো না। কিন্তু ব্যাংকের এখানে গাফিলতি ছিল, এই জন্য সে আগেই পেমেন্ট করে দিয়েছে। প্রপার ডিউ ডিলিজেন্স অফ দ্য কাস্টমার ওয়াজ নট কন্ডাক্টেড, এই 5 নম্বর পয়েন্টটা কিন্তু কমন। আপনি যেখানেই যত এই ধরনের কোনো পাবেন, আপনার কেস পাবেন, সেখানে আপনাকে এই জিনিসটা একটু কমনলি একটু ঘুরিয়ে ফিরে দিয়ে দেবেন। সেটা হচ্ছে কাস্টমারের ডিউ ডিলিজেন্স করা হয়নি। এটা কেন করা হয়নি বা এটা কিভাবে বুঝবো করা হয়নি? কারণ একজন ভালো কাস্টমার, যদি আমার যার সাথে আমার বছরের পর বছর ব্যবসা হচ্ছে, যে আমার ভালো কাস্টমার, সে কিন্তু এই ধরনের অকারেন্স করে না, নর্মালি এই ধরনের অকারেন্স করে না। এটা নতুন কাস্টমার হতে পারে বা আদৌ যদি আমি একজন কাস্টমারকে ভিজিট না করে, তার একটা গার্মেন্টস আছে, সে ডিক্লেয়ার করলো আমি ভিজিট না করি তাকে ইম্পোর্ট করার অনুমতি দিলাম, এক্সপোর্ট করার অনুমতি দিলাম, তাইলে কিন্তু এই ধরনের ফলস ট্রেডের একটা সম্ভাবনা তৈরি হয়, মানি লন্ডারিংয়ের সম্ভাবনা তৈরি হয়। আমি যদি সেই কাস্টমারের গার্মেন্টস, অফিস, ফ্যাক্টরি সবকিছু ঠিকঠাক মতো ভিজিট করতাম, তাহলে কিন্তু আমি দেখতাম যে আসলে সত্যিই সে একজন ভালো ইম্পোর্টার, ভালো এক্সপোর্টার, তার আসলেই এই ট্রেড ট্রানজ্যাকশনটা করা দরকার। তো এখানে আমি এই পয়েন্টটা আপনি কমনলি দিতে পারেন, সেটা হচ্ছে প্রপার ডিউ ডিলিজেন্স করা হয়নি। দেন 6 নাম্বার, যেটা আমি আগে আলোচনা করেছি, পেমেন্ট মেড উইদাউট হ্যাভিং বিল অফ এন্ট্রি দো ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট। তো আমরা একটা ছোট্ট একটা স্টাডি দেখলাম, আমি সময় থাকলে আরও কয়েকটা স্টাডি নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আপনারা আসলে চান কিনা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, ভিডিও কেমন লাগলো জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করবেন অন্যদেরকেও, যাতে অন্যরা উপকৃত হয়। আর এ রিলেটেড আমার অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে গেলেও আপনি কিন্তু প্লে লিস্টে আপনার ফরেন ট্রেড রিলেটেড অনেক ভিডিও পাবেন এবং অন্যান্য ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়েও অনেক ভিডিও পাবেন। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমার খুব একটা ভিডিও নেই, ইনশাআল্লাহ আমি সামনে আরও তৈরি করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।